একই সাথে ম্যানগ্রোভ এবং বে অফ বেঙ্গলের জলের মধ্যে পা ভিজিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে হোমস্টে আছে, যেখানে আজকে হবে আমাদের রাত্রিবাস। এই পাড় হচ্ছে সমুদ্রের পাড়। এই লাইনে যতগুলো রুম আছে বলছে প্রত্যেকটা রুম নাকি জলের ওপরে তৈরি করা হয়েছে। ভাবতে পারিনি যে এরকম একটা রোমাঞ্চ ফিল করতে পারবো। মাছ ধরে নিয়ে আসছে জালে করে, পুরো বিচ জুড়ে লাল কাঁকড়ায় পুরো ভর্তি। তার সাথে এখানে শীতের পরিযায়ী পাখিদের দর্শন তো পাবেনই শীতের সময়। এই যে ঘাসগুলো দেখছেন এতটাই মোলায়েম, খালি পায়ে হাঁটতে যে কি যে সুন্দর লাগছে। তো খাবারের দুপুরের মেনুতে আমাদেরকে দিয়েছে দেখুন, পশ্চিমবঙ্গের সমুদ্র তটে লুকিয়ে থাকা এক অব্বিট স্বর্গ, যেখানে লাল কাঁকড়া ভরা বিচ আর সুন্দরবনের মতো ম্যানগ্রোভের সরু খাড়ি দিয়ে নৌকোয় ভেসে যাওয়া যায় নদী পেরিয়ে সমুদ্রে। শীতের পরিযায়ী পাখি দেখা, ভোরের সানরাইজ থেকে সন্ধ্যার সানসেট এবং এই গ্রামে কাটানো শান্তির 24টা ঘন্টা সবকিছু যেন এক অন্যরকম অনুভূতি। ভোররাতে জলের উপর ঘরে শুয়ে ঘুম ভাঙে মাছ লাফানোর জলের শব্দে এবং গ্রাম্য পাখির কিচিরমিচিরে। এখানে সমুদ্র আর প্রকৃতি স্বয়ং নিজেই আপনাদের নিজের কাছে ডেকে নেবে। এমনই একটা জায়গা হলো এই লালগঞ্জ বা লয়ালগঞ্জ। হ্যালো বন্ধুগণ, সবাইকে শীতের রাতের কুয়াশামাখা অভিনন্দন ফ্রম পাঁশকুড়া জাংশন থেকে। বাঙালির ডেস্টিনেশন কাছে হোক কিংবা দূরে, শীতের শুরু মানেই বাঙালি ভবঘুরে। তবে আজকে আমার ডেস্টিনেশন কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে। যাচ্ছি একটা নতুন অববিটের খোঁজে। এখন আমি আছি পাঁশকুড়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। সামনেই দাঁড়িয়ে রয়েছে রাত্রি 2:55 পাঁশকুড়া থেকে হাওড়াগামী লোকাল। এই লোকালে করেই প্রথম গন্তব্য হাওড়া জংশন হয়ে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে পৌঁছানো। ঠান্ডা তেমন বিশেষ না থাকলেও চলন্ত ট্রেনে হাড় কাঁপানো হাওয়াতে পুরোটা রাত্রি কভার করে যখন ভোরের আলো ফুটেছে, তখন দূরের কুয়াশার মাত্রা বেশ ভালোই রয়েছে। হাওড়া জংশনে যখন এন্ট্রি হলো, তখন ঘড়িতে বাজলো প্রায় ভোর 5:30টার মতো। এরপর স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে বেরোনো এবং হাওড়া ব্রিজের সামনে থেকে শিয়ালদহগামী বাস ধরা এবং তার পরবর্তী 30 মিনিটের মধ্যেই প্রথম গন্তব্য শিয়ালদহ জংশন। এখন ঘড়ি কাঁটায় বাজে 6:50, আর মাত্র অল্প সময় রয়েছে আমার ট্রেন ধরতে। আজকে আমি যে ট্রেনে করে যাচ্ছি সেটা হচ্ছে নামখানা লোকাল, যেটা সকাল 7:14 শিয়ালদহের সাউথ লাইন থেকে ছেড়ে যায় এবং নামখানাতে গিয়ে পৌঁছয় ওই 10:14 আশেপাশে। আপনারা যারা মৌসুমীতে বকখালিতে গিয়েছেন তারা এই ট্রেনে করেই গিয়েছেন, আর এই ট্রেনে করেই আমাকে পৌঁছতে হবে আজকে নামখানাতে। তারপর নামখানা থেকে ওখান থেকে গাড়ি ধরে শুরু হবে আজকে জার্নি। আর কলকাতা শহরে ঠান্ডা কিন্তু সেই রকম নেই, কিন্তু যেহেতু পরে নিয়েছি এখন খুলতেও পারছি না। চলুন টিকিটটা কেটে নিই সবার আগে। শিয়ালদহ থেকে নামখানা লোকালের এই ট্রেনের টিকিটের মূল্য জনপ্রতি 25 টাকা করে এবং প্ল্যাটফর্মের নাম্বার 18। এই টিকিট মোবাইলের ইউটিএস অ্যাপ এবং স্টেশনের মেশিন থেকেও কাটা সম্ভব বর্তমানে। অনেকেরই প্রশ্ন থাকে শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত অনলাইন ট্রেনের অ্যাপে সার্চ করলে এই ট্রেনটা দেখায় না কেন। তার পেছনে একটা কারণও রয়েছে, চলুন আপনাদের খুলে বলি। সকাল 7:14 এই লোকালটা শো করে না, তার প্রধান কারণ এই ট্রেন সরাসরি নামখানা পর্যন্ত যায় না। শিয়ালদহ স্টেশন ছেড়ে ঠিক 2 ঘন্টা জার্নি করে এই ট্রেন সবার প্রথমে পৌঁছয় লক্ষ্মীকান্তপুর জংশনে। লক্ষ্মীকান্তপুরে গিয়ে এই ট্রেনের নাম্বার প্লেট চেঞ্জ হয়, তারপরে আবার 1 ঘন্টা পাড়ি দিয়ে এই ট্রেন গিয়ে পৌঁছয় একদম নামখানা রেলওয়ে স্টেশনে। মাঝের এই ট্রেন নাম্বার চেঞ্জ করার পেছনেই শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত এই ট্রেনের নম্বর শো করে না, কিন্তু এই ট্রেন প্রতিদিন সকাল 7:14 শিয়ালদহ থেকে ছাড়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও ধর্মতলা থেকে সকালের প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর বকখালিগামী স্টেট বাসের ব্যবস্থাও রয়েছে আজকের এই গন্তব্যে যাওয়ার জন্য। যাই হোক, লাইন জ্যামের সমস্যায় একটু লেট করে হলেও ফাইনালি পৌঁছে গেলাম নামখানা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ি কাঁটায় বাজলো সকাল 10:28। 10:14-15 আশেপাশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু একটু লেট করে দিয়েছে। নামখানা স্টেশনের বাইরে চলে আসছি। এইবার এখান থেকে আমরা চলে যাবো লয়ালগঞ্জে। ওখানে যাওয়ার জন্য অনেক রকম অপশন রয়েছে। আপনারা যদি চান তাহলে স্টেশনের বাইরে এই জায়গায় রয়েছে একটা টোটো স্ট্যান্ড, তার সাথে ম্যাজিক ভ্যান রয়েছে এখান থেকে। তো এখান থেকে গেলে মোটামুটি যদি রিজার্ভে যান তাহলে রিজার্ভের খরচটা বলি 250 টাকা থেকে 300 টাকা খরচ পড়বে, একদম ক্যাম্পে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তাছাড়া যদি শেয়ারিংয়ে যেতে চান তার জন্য একটু ওয়েট করতে হতে পারে। আর তাছাড়া বলবো অল্প কিছুটা পায়ে হেঁটে যদি চলে যাওয়া যায় মেন রোডের দিকে, তাহলে ওই জায়গা থেকে রিজার্ভে যান কিংবা শেয়ারিংয়ে যান, অনেক রকম অপশন পেয়ে যাবেন এবং খরচটাও পড়বে এই জায়গার থেকে অনেকটাই কম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে নামখানার সব থেকে বড় রোড সাইডে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এখান থেকে ম্যাজিক ভ্যান চলে, এখান থেকে বাস চলে। সামনে দেখুন বাসও দাঁড়িয়ে রয়েছে। বাসে করেও চাইলে যাওয়া যায়, চাইলে এখানে টোটোতে করেও যেতে পারবেন, অটো করেও যেতে পারবেন। তো আমরা রিল্যাক্সেই যাচ্ছি, সেই জন্য আমরা টোটোতে ব্যাগ রেখে দিয়েছি। টোটোতে করে আমরা প্রথমে চলে যাবো 10 মাইল বাজারে নামবো আমরা। 10 মাইল বাজার পর্যন্ত টোটোতে নিচ্ছে 30 টাকা করে। আপনারা যদি রিজার্ভে যেতে চান তাহলে সোজা বলবেন যে আমরা ভোরে গেল ক্যাম্পে যাব। মোটামুটি সবাই চেনে এখানে, যে কোনো কাউকে বললে নিয়ে গিয়ে নামিয়ে দেবে ওখানে।
এখন আমরা চলে আসলাম 10 মাইল বাজারে। সামনে রয়েছে 10 মাইল ব্রিজ। এই ব্রিজটা পার করে বাম দিকে একটা ঢাল রয়েছে, ওই দিক থেকে আমরা যাব। এই যে রাস্তাটা দেখছেন 10 মাইল ব্রিজ পার করেই বাম দিকে ঢালু রাস্তা। তো আপনারা যারা হচ্ছে যে শেয়ারিংয়ে আসছেন চিপ বাজেটে, তারা 10 মাইল পর্যন্ত চলে আসতে পারেন। তারপর এখান থেকে আবার আপনারা টোটো পেয়ে যাবেন। আর এখান থেকে যদি টোটো নাও পান, তাহলে ক্যাম্পে ফোন করে জানিয়ে দিলে আগে থেকে ওখান থেকেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে একটা পিওর গ্রাম। যারা গ্রাম বাংলা ভালোবাসেন তাতে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ভালো লাগবে। চারিদিকে হচ্ছে সবুজই সবুজ। এই ফাঁকে একটা কথা বলতেই ভুলে গেছি, শেয়ারিংয়ে 10 মাইল থেকে লালগঞ্জ পর্যন্ত টোটোতে দুজনের খরচ 70 টাকা। এই জায়গা, এই গ্রাম একদমই আলাদা। এখানে জলবায়ুতে সমুদ্রের হালকা লোনাগন্ধ ভেসে বেড়ায়। শহরতলি কিংবা নিজেদের দীর্ঘদিনের কর্মব্যস্ততা ছেড়ে একদিন কিংবা দুদিনের জন্য ঘোরার জন্য আদর্শ ঠিকানা হতে পারে এই গ্রাম্য পরিবেশ। আমরা এখন নেমে পড়লাম এই জায়গাটায়। এখানে নেমেই ক্যাম্পে দাদাকে ফোন করলাম, আমাদের বলল এই ছোট্ট রাস্তাটা দিয়ে অল্প একটু এগিয়ে যেতে, এই রাস্তা যেখানে শেষ হচ্ছে ওখানে রয়েছে ভোরের আলো হোমস্টে। জায়গাটা অদ্ভুত সুন্দর, চারিদিকে এখানে নেচারটা এত সুন্দর না। পাশে এখানে রয়েছে কাশফুল, মানে কাশফুলে পুরো সাদা হয়ে আছে। তার সাথে ছোট্ট ছোট্ট এরকম 2-1টা পুকুর আছে। যেহেতু এখনও ধান পাকার সময় হয়নি, সেই জন্য সবুজ। কিছুদিন পরে এই গোটা মাঠ পুরো সোনালি হয়ে যাবে। দূরে দেখতে পাচ্ছেন এই যে হোমস্টে আছে, এটাই হলো আজকে আমাদের ভোরের আলো হোমস্টে, যেখানে আজকে হবে আমাদের রাত্রিবাস। আর আশেপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর, কত সুন্দর একটা গেট দেখছেন। চলুন ভেতর প্রবেশ করা যাক। ডান দিকে রয়েছে খুব সম্ভব কিচেন, আর বাম দিকে এটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা। মানে গ্রামে ঘুরতে এসে একদম গ্রাম্যভাবে থাকতে চাইলে তাহলে সব থেকে বেস্ট অপশন হতে পারে এটা। আর এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা ট্রিপল বেডরুম, 3 জন এখানে থাকতে পারবে। আর চারিদিকে হচ্ছে ওয়ালটা কিছুটা এইরকম। এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, এখানে কোমর আছে, এখানে ওপরে শাওয়ার আছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, এখানে একটা অ্যাস্ট্রে আর তার সাথে একটা টেবিল। আর এখানে চলে আসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এই যে প্রত্যেকটা রুম কিন্তু জলের উপর, বাইরে থেকে দেখতে পাবেন, ভিডিও করতে পারবেন বাইরে থেকে। আচ্ছা তাই কি? হ্যাঁ, মানে আমরা এখন জলের উপরে ভেসে আছি। আমরা জলের উপরে আছি। আর এটা যা প্রতিটা রুমে কিন্তু জানলা আছে। হ্যাঁ, জানলাটা দেখছি। আমি যখন পেছন দিকে আসছিলাম আমি কিন্তু ভালো করে নজর করিনি। এই লাইনে যতগুলো রুম আছে বলছে প্রত্যেকটা রুম নাকি জলের উপরে তৈরি করা হয়েছে। মানে এখান থেকে বসে ছিপ ফেলা যাবে এরকম অবস্থা, তাই তো? চলুন ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়া যাক। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কে দিচ্ছে একটা হচ্ছে মাজার বোতল। এখানে আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো, এখানে সবুজের ধানের ক্ষেত তো রয়েছেই, তার সাথে দেখতে পাচ্ছেন একটা পাড় আছে। এই পাড় হচ্ছে সমুদ্রের পাড়। সেটা আমি এখানে আসার আগে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম কোনো উঁচু বাঁধ হবে। জাস্ট হচ্ছে উপরে উঠেছিলাম, গিয়ে দেখলাম মানে পুরো আমাদের যে বেঙ্গল আছে না, পুরো একদম দেখতে পাওয়া যাচ্ছে, মানে সুদূর বিস্তৃত। আর এরই ঠিক অপোজিটে রয়েছে লথিয়ান আইল্যান্ড, যে আইল্যান্ডে মানুষজন থাকে না, যেটা সুন্দরবনের আওতাতে পড়ে। তো চলুন বেশি দেরি করব না, একটা কিন্তু চমক রয়েছে আপনাদের জন্য। এখান থেকে কিন্তু বোটিংয়ের ফ্যাসিলিটি রয়েছে। আজকে আমরা এখন যেই সময় আসছি না, এখন বোটিংয়ের জন্য উপযুক্ত সময়। সবাই কি করে রিসোর্টে আসার পর একটুখানি ফ্রেশ হয়, কিছুক্ষণ হচ্ছে জিরোয়, খাওয়া দাওয়া করে তারপর বিকেলের সময় সাইড সিনে বেরোয়। আমরা এখানে এসেই মজা করতে বেরিয়ে পড়লাম। এই যে দেখছেন বাঁধের উপর উঠে পড়লাম। এই যে নিউ ভোরের আলো আছে, এই যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে 2 নম্বর ঘাট। এখানে যখন জোয়ারের জল যখন পুরো সামনে পর্যন্ত চলে আসে না, সামনে দেখবেন এখানে একটা দাগ আছে। তো এখানে যখন জল চলে আসে তখন এই ঘাট থেকে মানে বোটিং করানো হয়। আর তাছাড়া পাশে এখানে রয়েছে 1 নম্বর ঘাট। তো এখন আমাদের যেতে হবে 1 নম্বর ঘাটে, যেহেতু এখানে জল কম রয়েছে। আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বে অফ বেঙ্গল। বাম দিকটা নজর করুন, হালকা করে জুম নিচ্ছি, দেখুন মানে এত সুন্দর লাগছে না দুপুরের এই সময়টায়। এইদিকে দূরে দিশা করে পাওয়া যাচ্ছে না। আর এদিকে এই দূরে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লথিয়ান আইল্যান্ড। বাড়ি থেকে আসার আগে একদম ভুলেই গিয়েছিলাম যে এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে। তা না হলে বাড়ি থেকে কমসে কম একটা হাফ টি শার্ট এবং হাফ প্যান্ট একটা নিয়ে আসতাম। তো যেটা পরে আসছি সেটা পরেই বেরিয়ে পড়েছি, কিছু করার নেই। গামছাটা নিয়ে রাখলাম তার কারণ, যদি ইচ্ছে যায় স্নান করতে কোথাও, তাহলে স্নানটা সেরে নিতে পারবো। এই রাস্তাটা দেখুন কত সুন্দর, 2 সাইডে রয়েছে এগুলো নিম গাছ, আর তার সাথে এখানে কিছু খেজুর গাছও রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর ঘাট। এই নৌকোতে করে হচ্ছে আমরা রাইড করব। আর আশেপাশের এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে ম্যানগ্রোভের গাছ। তার মধ্যে এখানে ম্যানগ্রোভের খাড়ি আছে, মানে ছোট্ট নালার মতো আছে, যেখান দিয়ে আমাদের মানে বোটে করে নিয়ে যাওয়া হবে বাইরের দিকে। যেহেতু এখানে প্রতিদিন জোয়ার ভাটা হয়, যার জন্য জায়গাটা একটু হচ্ছে পলি পড়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এরকম জাল বিছিয়ে দিচ্ছে, কোনো স্লিপ হবে না। চারিদিকে হচ্ছে ম্যানগ্রোভের গাছ এখানে রোপণ করা আছে। আর এই দিক থেকে চলে গেছে একটা খাড়ি, আমরা খুব সম্ভব এই দিক থেকে বেরোবো। অনেকেই আছেন যে এইসব জায়গায় ঘুরতে আসেন, কিন্তু এইসব জায়গার যে আসল ফিল সেইটা নিতে হলে এইরকম বোট রাইড কিন্তু অবশ্যই করা দরকার। আপনারা হয়তো অনেকে হয়তো ভাবছেন এর জন্য হয়তো আলাদা করে কোনো টাকা পয়সা লাগে, কিংবা আগে থেকে হয়তো বলে রাখতে হয়, এমনটা কিন্তু নয়।
আপনারা যখন এই লয়ালগঞ্জে ঘুরতে আসবেন একমাত্র এই ক্যাম্পেই এরকম ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, যেখানে প্যাকেজের মধ্যে এরকম বোটিংয়ের সুযোগ সুবিধা রয়েছে। আর এই হচ্ছে আমাদের সঙ্গে আছে দাদু, আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। দাদুর নামটা কি আছে? আমার নাম অর্জুনগিরি। এটা হচ্ছে এক আলাদা রকম অভিজ্ঞতা। এর আগের ট্রিপে গিয়েছিলাম আমি সুন্দরবন। তো সুন্দরবনে সেখানে বড় নদী দিয়ে রাইড করেছি। তো এখানে এসে ছোট খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। সুন্দরবনে সেটা হচ্ছে ম্যানগ্রোভের গাছ, আর এখানে যেগুলো দেখছেন এইগুলো ম্যানগ্রোভের গাছ। চারিদিকে সব উঠে রয়েছে শ্বাসমূল, দেখুন ছোট্ট ছোট্ট শ্বাসমূলগুলো সব মাটি সব ভেদ করে উপর দিকে উঠে রয়েছে। সত্যি বলছি, মানে খুবই সুন্দর একটা জার্নি। শুধু একটাই তফাৎ, এখানে বাঘ নেই, আর এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। শোনা যায় অতীতে একসময় এখানে কুমিরেরও বাস ছিল, কিন্তু এখন সেই সব নামগন্ধ আর নেই। এখন এই শান্তির পরিবেশে রয়েছে শুধু ম্যানগ্রোভের রহস্যময় গল্পকথা। সুন্দরবন ভ্রমণে আমরা ম্যানগ্রোভে এত নিকটে আসতে পারি না, তাই এটাই মোক্ষম সুযোগ এই ম্যানগ্রোভ বা বাদাবন সম্পর্কে একটু গভীর স্পর্শে সম্পর্ক তৈরি করা। কিছুক্ষণের মধ্যেই এই ছোট খাড়ি দিয়ে এগিয়ে চললাম সমুদ্রের ঢেউয়ে। এই যেন এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম গল্প। এই যেন সমুদ্র সৈকত এবং নদীর মেলবন্ধনের অস্তিত্বের এখানেই সীমান্ত। এই এক আলাদাই রোমাঞ্চ। ভাবতে পারিনি যে লালগঞ্জের মতো জায়গাতে ঘুরতে এসে এরকম একটা রোমাঞ্চ ফিল করতে পারবো। এখানে পাশেই কিছু দাদারা আছে, সব মাছ ধরছে এত জলে। কোন সাহসে কীভাবে ধরছে জানি না, আমার তো দেখেই মানে এক ধরনের মানে ভয় লাগছে আর কি। আর ডান পাশে দেখুন, এগুলো সব হচ্ছে ম্যানগ্রোভের গাছ, সব ডুবে রয়েছে জলের মধ্যে। আমরা এখন যাচ্ছি সামনে এই দিকে, এখানে বেশ কিছু ট্রলার দাঁড়িয়ে আছে। তার সাথে এই জায়গাটার নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, তার সাথে দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা ঝাউয়ের বাগান। নৌকোতে করে চলে আসলাম লয়ালগঞ্জের লাল কাঁকড়ার বিচে। লাল কাঁকড়া দেখার জন্য আমরা কি না কি করি, যেখানে সেখানে চলে যাই, গাড়ি রিজার্ভ করে চলে যাই। এই লয়ালগঞ্জে এসে এই যে দেখছেন পুরো যে বিচটা, পুরো বিচ জুড়ে লাল কাঁকড়ায় পুরো ভর্তি। এখন বাজে দুপুর 1:03। মানে এখনের সময় এত লাল কাঁকড়া এখানে দেখতে পাচ্ছি, তাহলে ভাবুন সকালের সময় যদি আসি কিংবা যদি বিকেলের সময় যদি আসি এখানে, তাহলে কি পরিমাণে দেখতে পাবো এখানে। এই লাল কাঁকড়া বিচের মধ্যে এখানে মাছ ধরা চলছে, দেখুন মাছ ধরে নিয়ে আসছে জালে করে। কত মাছ দেখছেন, এগুলো সব হচ্ছে পার্শে মাছ। এখানে একটা কাঁকড়া রয়েছে। ভোরের দিকে আসবেন, যখন মেয়েরা এখানটা সাবারে কাজ করতে যায় না, কিরকম নদীতে মানে সাঁতার দিয়ে যায়। আচ্ছা, ওখানে টাকা নেয়, কিন্তু কাজ করে যারা কাজ করে তাদের কাছ থেকে একটা ভেড়াও তৈরি করে দেয়নি। এই দেখাবে যে মেয়েরা কত কষ্ট করে যায়। জল পার হয়ে যেতে হয়। পুরো ফুল নদী। এই যে লয়ালগঞ্জ জায়গাটা আছে, এই জায়গা অনেকে লালগঞ্জ নামে চেনে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর, ম্যানগ্রোভের গাছ, তার মধ্যে দিয়ে সমুদ্রের যে জলগুলো সেগুলো ঢেউগুলো আসছে দেখতে পাচ্ছেন অনবরত। সেই জায়গা পা ভিজিয়ে দাঁড়িয়ে আছি। মানে দুপুরের সময়টা এত সুন্দর লাগছে। আর এখানে চাইলে কিন্তু স্নান করা যায়, কোনো রিস্ক নেই এখানে, না তো কুমির আছে না তো কোনো জীবজন্তু আছে এখানে। মানে একটা দিনের জন্য টেনশন ফ্রি হয়ে এনজয় করা যাকে বলে। আচ্ছা, এক পাশে যেমন রয়েছে এখানে সমুদ্র বিচের পাশে এরকম লাল কাঁকড়া, তেমনি এখানে বাম পাশে যদি লক্ষ্য করা যায় এইদিকে রয়েছে সারি সারি মাছের আড়ত, যেখানে হচ্ছে মাছ শুকনো করা হয়। শুটকি মাছের মানে ফ্যাক্টরি যাকে বলা হয় আর কি। তো যারা ট্যুরিস্ট এখানে যারা ঘুরতে আসে শীতের এই 2-3টে মাস, তারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে ভালো অপশান। মানে জায়গাটা ঘোরাও হলো, তার সাথে ভেতরে যেখানে মাছটা শুকনো করা হয় এই যে পুরো ফার্মিংটা সেটা দেখাও হলো। আর অন্যান্য জায়গার তুলনায় এখানে মাছের দামটা একটু কিন্তু কম। এই যে দেখছেন হাজার হাজার একর জমি জুড়ে সব হচ্ছে শুটকি মাছের কারবার হয় এখানে। আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে দেখুন লাইন ধরে সব মাছ নিয়ে যাওয়া আসার জন্য ট্রলারগুলো। তার সাথে এখানে শীতের পরিযায়ী পাখিদের দর্শন তো পাবেনই শীতের সময়। এখানে সারি সারি কত শুটকি মাছ শুকনো করা হচ্ছে দেখুন। এইগুলো সব হচ্ছে লোটে মাছ, মানে বিঘার পর বিঘা জমি জুড়ে খালি শুটকি মাছ আর শুটকি মাছ। এখানে পাশে রয়েছে কুচো চিংড়ি। চলুন এবারে আমরা এন্ট্রি করি ঝাউবনে। এই সমুদ্র লাল কাঁকড়া বিচের পাশে রয়েছে সুন্দর একটা ঝাউবন। আর কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন এখানে, না এত সুন্দর লাগছে না জাস্ট জায়গাটা। আর এই যে ফুলগুলো আছে এগুলো বেশিরভাগ এই সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতেই দেখতে পাওয়া যায়। জায়গাটা জাস্ট কি বলবো, অপূর্ব লাগছে।
মনে হচ্ছে কোনো সৌন্দর্যের মানে জগতের মাঝে এসে প্রবেশ করে গেছি। চারিদিকে ঝাউয়ের বন, তার সাথে ঝাউ গাছে ছোট্ট ছোট্ট এক প্রকার ফুল দেখতে পাওয়া যায়। যারা এসেছেন তারা জানেন। এই জায়গাটা দেখুন, যদি না এটা ঝাউ হয়ে পাইন হতো না, তাহলে আমি নাম দিয়ে দিতাম ছোট্টখাট্ট একটা পেহেলগাম। মানে যেমন ঠান্ডা, নিরিবিলি, নিস্তব্ধ, এতটাই মানে সুন্দর জায়গাটা। কোনো আওয়াজ নেই এখানে, কোনো ঝিঝি পোকা নেই এই জঙ্গলে। দূর থেকে যে ট্রলারগুলো যাচ্ছে না, সেই আওয়াজটা কানের মধ্যে ভেসে আসছে। আর একটা সত্যি কথা বলবো আপনাদের, এই জায়গাতে আপনারা যদি ফিল নিতে চান তাহলে বলবো খালি পায়ে আসুন। জুতো পরে আসলে এই জায়গার সৌন্দর্য হয়তো চোখে দেখতে পাবেন, কিন্তু সেটা ফিল করতে পারবেন না। এই যে ঘাসগুলো দেখছেন এতটাই মোলায়েম, খালি পায়ে হাঁটতে যে কী যে সুন্দর লাগছে। এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, সামনে আমাদের নৌকো দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদু, এরপর কি আমরা কি ফিরে যাবো না কোথাও যাবো? আর আমরা একটু যাচ্ছি, আমরা একটু এই যে জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি? হ্যাঁ, জঙ্গল সাফারি। নদীতে এই যে খাড়িটা আছে, আমরা নৌকোয় বসবো, বোটে বসতে থাকবো, মাঝিটা নৌকো চালাবে, আমরা জঙ্গল সাফারি যাবো। আমি ভাবছিলাম হয়তো এখানে হয়তো শেষ, না, কিন্তু আমাদের প্যাকেটের মধ্যে চলছে। প্যাকেজের মধ্যে এখন অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে এখানে আমাদের নৌকোটা দাঁড়িয়ে আছে, এই নৌকোতে উঠতে হবে এখন। দাদার নাম কি? লালু। লালমন জানা, লালু লালু বলে আমরা ডাকি, ডাক নাম এটা। ডাক নাম লালুদা? হ্যাঁ। কি করছি? নৌকো রাইড করতে করতে ঘড়ি কাটা বেজে গেছে দুপুর 2:30টা। এত পরিমাণে খিদে পেয়েছে না, শেষমেশ বললাম যে আমরা স্নান করবো পরে আগে খাবার দাবার দিয়ে দিন। তো খাবারের দুপুরে মেনুতে আমাদেরকে দিয়েছে দেখুন, এটা হচ্ছে যে একটা বড় সাইজের একটা পেটি আছে, এটা হচ্ছে কাতলা মাছ। তাছাড়া এখানে রুই, ভোলা টোলা, মানে যেদিন যেমন সেই রকম পাল্টে পাল্টে দেওয়া হয়। তো এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, এটা মুগের ডাল, এখানে রয়েছে চাটনি, এটা হচ্ছে মিষ্টি, এটা পাঁপড়, এখানে স্যালাড, লেবু, এখানে এটা হচ্ছে আমুদি মাছ, খুব সম্ভব আমুদি মাছ ভাজা, এখানে আলু ভাজা, আর এটা রয়েছে খুব সম্ভব একটা পাঁচমিশালি একটা সবজি। কোনটা ছেড়ে কোনটা আগে ট্রাই করবো সেটাই বুঝতে পারছি না। ডালটাই ট্রাই করি আগে, একদম গাঢ় গাঢ় ডালটা। এটা হচ্ছে এখানের আমুদি মাছ, কোনো তুলনা হবে না। পাঁচমিশালি সবজিটাও দারুণ হয়েছে। প্রত্যেকটা খাবারের গুণমান দারুণ। এখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপর ঘুম থেকে উঠলাম। এখন দেখলাম যে সন্ধে হয় অবস্থা আর কি। পাশের যে বাঁধটা দেখাচ্ছিলাম না, যেখানে মানে সমুদ্রের জল এসে মানে এখানে আছে ভরে যায়, তো আজকে যেহেতু হচ্ছে ভাটা চলছে, জোয়ার আসেনি, সেই জন্য এই জায়গাটা না খুব সুন্দর লাগছে। পায়ে হেঁটে এখন কিছুক্ষণ ঘুরছি। অনেকে আছে যারা ঘুরতে আসে এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়ে ওই বকখালির সাইডে যে হেনরি আইল্যান্ড আছে, মৎস্য বন্দর আছে, বেনফিস মৎস্য বন্দর, ওর সাথে কার্গিল বিচ, সেগুলো হচ্ছে ঘুরতে যায়। যদিও ওগুলো বকখালি সাইড সিনের মধ্যে পড়ে, কিন্তু এখান থেকে খুব একটা বেশি সময় লাগে না, চাইলে একটা বিকেলে ঘুরে আসাই যায় ওই জায়গা থেকে। আমাদের যেহেতু দেরি হয়ে গিয়েছে তো আর যাচ্ছি না আজকে। তো পায়ে হেঁটে যতটা সন্ধে বাকি আছে, যতক্ষণ লাইট আছে ততক্ষণ একটু হাঁটাহাঁটি করে নিই। অন্যান্য দিন কিন্তু এই জায়গাতে জলে ভরে যায়। এই যে একটা ভেজা দাগ দেখতে পাচ্ছেন, এই জায়গাতে জল চলে আসে। এই ম্যানগ্রোভটার ওই পারেই রয়েছে আমাদের বে অফ বেঙ্গল, আর তার সাথে বিভিন্ন রকম পাখির ডাক। মানে দিনের শেষ বিকেলে সব পাখিরা আছে বাসায় ফিরছে, তো তাদের একটা মিষ্টি ডাক ভেসে আসছে দেখুন। এখানে কিছু নৌকো দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরতে যাওয়ার নৌকোগুলো। তার সাথে ম্যানগ্রোভের গাছগুলো এই জায়গাতে এসে শেষ হয়েছে। আর এখানে এই বাম দিকে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে সেই নদী যেই নদী পার করে আমরা এই জায়গাতে এসেছি। মানে ওই যে নামখানা থেকে আমরা যে নদী পার করে আসি না, সেই নদীটাই এইটা। চারিদিকে কুয়াশায় পুরো মুড়ে রয়েছে, তার সাথে ওখানে একটা মাছ ধরে নিয়ে আসতে দেখতে পাচ্ছি, একটা ছোট্ট একটা নৌকো। এইদিকে খুব সম্ভব রয়েছে একটা গ্রাম, কিছু মানুষজনকেও দেখতে পাচ্ছি এই জায়গায়। এইগুলো কি মাছ? ভোলা? এটা তুল মাছ। অনেক রকম মাছ আছে এখানে। সন্ধে হওয়ার আগের এই সময়টায় এখন এমন লাগছে না দৃশ্যটা, মনে হচ্ছে না ভোর হচ্ছে। সন্ধেবেলা এই সময় যদি না আসতাম এখানে, তাহলে এই জিনিসগুলো দেখতে পেতাম না। এইদিকে আকাশে সানসেট হয়েছে কিছুক্ষণ আগে। এখানের সন্ধেটা যেন একটু বেশি আলাদা রকম।
চারিদিক নিস্তব্ধ ঠিক নয়, দূর থেকে ভেসে আসছে ট্রলারের ধ্বনি, তার সাথে মিশছে ঝিঝির আওয়াজ। এই পরিবেশে রাতের আলোকসজ্জা হোমস্টের ভেতর এবং বাহিরকে আলোকিত করেছে, এবং তার মধ্যেই কিচেন থেকে সুস্বাদু একটা গন্ধ বাতাসের মধ্যেও ঘোরাফেরা করছে। দিনের বেলাতে যখন এসেছিলাম তখন আমি খেয়াল করিনি, এই হোমস্টের মধ্যেই এই যে রিসেপশন আছে, রিসেপশনের একদম পাশেই এখানে রয়েছে ছোট্ট একটা দোকান। এখানে দেখতে পাচ্ছি মাজন, সার্ফ, তারপর সাবান, তেল, শ্যাম্পু, চিপস, কুরকুরে, তার সাথে এখানে বিড়ি, সিগারেট, মোটামুটি যেই জিনিসগুলো প্রয়োজন একটা জায়গায় ঘুরতে আসলে সেই জিনিসগুলো এই জায়গাতেই পাওয়া যাচ্ছে। তো বাইরে আর কোথাও যাওয়ার দরকার নেই, যেহেতু এখানে দোকানপাট একটু কম রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভালো অপশন যে হোমস্টের মধ্যেই সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। সন্ধেবেলায় আমাদের দিয়ে গেছে স্ন্যাক্স, তার সাথে লাল চা, বেশ সুন্দর কালারটা, আর তার সাথে কাগজের ঠোঙাতে করে দিয়েছে মুড়ি, আর তার সাথে বেশ অনেকগুলো পেঁয়াজের পকোড়া খুব সম্ভব হবে। এই যে দেখুন দেখাচ্ছি, কম করে 6টার মতো পকোড়া দেখতে পাচ্ছি। এটা কিন্তু সাদা মুড়ি না, মশলা মুড়ি দেওয়া হয়েছে। এই দেখুন, আর কোয়ান্টিটিও বেশ অনেকটাই দিয়েছে। এটা জাস্ট মানে এক্ষুনি বানিয়েছে, বোঝা যাচ্ছে একদম গরম গরম, বেশ মুচমুচে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছে। এটা খুব সম্ভব মানে পেঁয়াজের সাথে বাঁধাকপি মানে মিক্স করে বানিয়েছে। আর মশলা মুড়িতে বেশ অনেক কিছু দিয়েছে, কাঁচা ছোলা, গাজর, অনেক কিছু দেওয়া আছে। এইরকম শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ভেজ পকোড়া, ঝালমুড়ি, তার সাথে 1 কাপ গরম গরম লাল চা জমে যাবে। এখন ঘড়ি কাঁটায় বেজে গেছে রাত্রি 9:30। কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। রুটি কিংবা ভাত দুরকম কিন্তু অপশন থাকে। তো আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিল আগেই যে আমরা কী খাবো সন্ধ্যার আগেই। এবার এর সাথে যেটা থাকে কষা মাংস, তার সাথে এখানে হচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে আলু পটলের একটা সবজি, পটল ভাজা দেওয়া হয়েছে আলাদা করে, সুন্দর করে দেখছেন, মানে একদম ডিজাইন করে কাটা হয়েছে আর কি। তো দূর থেকে দেখলে কিন্তু এটা পটল মনে হয় না, দেখতে বেশ ভালোই লাগছে। তার সাথে এখানে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে পাঁপড়। আরেকটা জিনিস রয়েছে চাটনি। লুচি খাবো না, মুড়ি তার রাত্রে মুড়ি দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 পিসের মতো কষা মাংস দেওয়া হয়েছে, তার সাথে একটা বড় সাইজের আলু। মাংস কষাটা রান্না করেছে না, দারুণ হয়েছে। এমনি নর্মাল থালাতে খাওয়া এবং কলাপাতার মধ্যে খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। কলাপাতার একটা ফ্লেভার রয়েছে। এই যে সমুদ্রের যে পাড়টা আছে না, যেটা দেখিয়েছিলাম, এখানে এসে দাঁড়িয়েছি, চারিদিকে দূরে এখন এত কুয়াশা পড়ছে না, মানে সীমার বাইরে, আর ঠান্ডা একদম পুরো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর আমাদের যেটা বললো, এখান থেকে সানরাইজটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এই দিক থেকে মানে সূর্যটা ওঠে না সকালের সময়, ভোরের সময়টাতে। 5টার সময় অ্যালার্ম দিয়ে দেবো মোবাইলে, ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখাবো যে সকালের সময় জায়গাটা কত সুন্দর লাগে। তাহলে এখনের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ভোরে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম লোয়ালগঞ্জ বা লালগঞ্জ। তো যাই হোক, সকালের সময় জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা পায়ে হেঁটে কালকে যেখানে গিয়েছিলাম না, সন্ধ্যের একটু আগে ওই জায়গাতে গিয়েছিলাম। ওখান থেকে যে সানরাইজটা দেখলাম, মানে এত সুন্দর, মানে সকালের সময় আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব। এখানে ঘুরতে আসলে কিন্তু সকালের সময় একটাবার মানে পায়ে হেঁটে একটু যাবেন, বেশিক্ষণের রাস্তা না, 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। ওই জায়গা থেকে সানরাইজ সব থেকে ভালো লাগে। আর তার সাথে সকালের সময় যে মাছ ধরতে যাওয়ার যে নৌকাগুলো আছে না, ওই জায়গা দিয়ে যাওয়া আসা করে, ওই যে আওয়াজ, মানে কী যে সুন্দর। তার সাথে সকালের পাখির ডাক। আর এখানে যেহেতু মানে গ্রাম, এটা গ্রাম বাংলা, তো সেই জন্য এখানে প্রচুর পরিমাণে কিন্তু পাখি দেখতে পাবেন। এই শীতের সময় এখানে যে কিছু পরিযায়ী পাখি আছে না, যারা অনেক দূর থেকে উড়ে আসে, সেই সব পাখিদের দর্শন কিন্তু এই জায়গাতে মেলে। তো এখানে চায়ের কিন্তু অপশান আছে, সেটা সকালেই হোক কিংবা সন্ধ্যের সময় হোক। আপনারা বললে দুধ চাও বানিয়ে দেবে। তো আমরা বললাম যে লাল চাই দিন, ঠিক আছে, কারণ আমরা তো ট্রাভেল করি বিভিন্ন জায়গাতে, লাল চা সব থেকে পেটের জন্য ভালো। এখানে সন্ধ্যেবেলার মনোরঞ্জনের জন্য মিউজিক সিস্টেমের ব্যবস্থা আছে। এই যে দেখছেন দুটো বড় বড় বক্স বসানো আছে। তো আমরা চালাইনি রাত্রে, যেহেতু আমাদের মানে কপিরাইটের সমস্যা এসে যাবে। এই যে সামনে উঠোনটাতে এখানে রয়েছে বনফায়ারের ব্যবস্থা, চাইলে এখানে বনফায়ারের সুবিধা রয়েছে, বললেই এনারা হচ্ছে করিয়ে দেবেন।
এখানে যে এই জিনিসটার কথা বলছিলাম, কালকে যখন আসছিলাম না, আমি কিন্তু বুঝতে পারিনি যেখানে আমরা স্টে করছি রাত্রে, সেটা আমরা জলের উপর স্টে করেছি। লাইন ধরে অনেকগুলো পিলার আছে দেখতে পাচ্ছেন, মানে আমরা জলের উপরে এক কথায় মানে ভেসেছিলাম আর কি রাত্রে। মানে কানের মধ্যে শুনতে পাচ্ছিলাম যখন ঘুমোচ্ছিলাম, যেখানে কিছু মাছ আছে পুকুরে যেগুলো আওয়াজ করছিল। সে কেউ যদি বলে যে শখে মানে মাছ ধরবে ছেড়ে দেবে, তাহলে সেই ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, যা হয় যারা ছিপ নিয়ে আসে আমরা ছিপ ব্যবস্থা করে দিই, তাই মাছ ধরার ছিপের যেটা খাবার, ওরা খাবারটাও নিয়ে আসে, আচ্ছা, আর হুল বড়শি নিয়ে আসে, মাছ ধরে ছাড়ে, মাছ ধরতে ছাড়ে, ওরা একটা আনন্দ পায়। অনেকেই চায় যারা শহর থেকে যারা আসে মানে খাবে না, হ্যাঁ। কিন্তু মাছ ধরবে কিছুক্ষণের জন্য, একটা আনন্দ করবে আবার ছেড়ে দেবে। আচ্ছা, যাই হোক, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। সকালের সময়টা, শীতের সময় দারুণ লাগবে কিন্তু জায়গাটা। আর এখানে এই যে ধান চাষ দেখছেন, এখানে বলছে বছরে দুবার ধান চাষ হয়, আর বাকি সময় এখানে যখন আসবেন এই সবজি টবজি মোটামুটি সব রকম চাষ হয়। মোটামুটি মাঠ খালি থাকে না, তাই তো দাদু? না, মাঠ খালি থাকে না। এখানে আমরা যে রুমটা আছি না, ওর পাশে আরও একটা দুটো রুম আছে, তো সেই রুমগুলো কেমন একটু দেখিয়ে দিই আপনাদের। আমরা আছি এই রুমটাতে, আর এই লাইনে যতগুলো রুম আছে না, এই যে পাশে একটা দেখছেন, তারপরে এখানে হচ্ছে দুটো রুম আছে। তো এই রুমগুলো সব হচ্ছে একই রুম, আর এই দিকে রয়েছে আরেকটা রুম। এই রুমটা দেখুন কতটা বড়। এখানে কম করে 10 থেকে 12 জন মানে থাকতে পারবে, মানে যারা হচ্ছে গ্রুপে আসছেন, যাদের হচ্ছে বড় ফ্যামিলি, তারা এই জায়গাতে থাকতে পারবেন। প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু এখানে বাথরুমের ফ্যাসিলিটি আছে। এই যে এইদিকে রয়েছে বাথরুম, আর এখানে চার্জিংয়ের জন্য মোটামুটি ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে 3টে বেডের জন্য 3টে আলাদা আলাদা পাখা, আর এখানে রয়েছে চার্জিংয়ের কিছু পয়েন্ট। তার সাথে এখানে মোবাইল টোবাইল রাখতে পারবেন চার্জ করার জন্য। এখানে টেবিল আছে, এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা। এই রুমের বাইরে এখানে রয়েছে আরেকটা রুম। এই রুমটাও দেখলাম বেশ মানে ভালোই রয়েছে, এটাও বেশ বড় সড়ো। দেখতে পাচ্ছেন 4টে করে বালিশ দেওয়া আছে। এখানে এই রুমের মধ্যেও কিন্তু এখানে বাথরুমের ফ্যাসিলিটি আছে। এখানে আয়না আছে, এখানে হ্যাঙ্গার, তার সাথে চার্জিংয়ের জন্য জায়গা, এখানে ছোট্ট টেবিল, অ্যাস্ট্রে, দুটো বেডের জন্য দুটো পাখার ব্যবস্থাও রয়েছে এখানে। আর এই যে জানালাগুলো আছে না, এগুলো পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি, দুটো করে উইন্ডো আছে। এই হোমস্টে থেকে চেক আউট করে বেরোনোর আগে আমরা এখানে আমাদের প্যাকেজের মধ্যে যে খাওয়া দাওয়া যেটা আছে, সেটা আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি। সকালে আমাদেরকে দেওয়া হয়েছে লুচি, তার সাথে এখানে ডিম সিদ্ধ আছে, একটা হচ্ছে রসগোল্লা আছে, তার সাথে সবজি। আর তাছাড়া কেউ যদি বলেন যে এখানে আপনারা মুড়ি খাবেন, তাহলে মুড়ি দিয়ে দেবে। কেউ যদি বলেন যে আপনারা রুটি খাবেন, তাহলে সেই ব্যবস্থাও এখানে হয়ে যায়। মোটামুটি এটা হচ্ছে প্যাকেজের মধ্যে থাকে লুচিটা, কিন্তু অপশন আছে কেউ যদি বলেন যে এর পরিবর্তে অন্য কিছু খেতে চান, সেটা আগে থেকে জানিয়ে দিলে সেটার ব্যবস্থা মোটামুটি এখানে হয়ে যায়। আর সবজিও এখানে দেওয়া হয়, লুচিও দেওয়া হয়, মানে যেটা প্রয়োজন সেটা কিন্তু বারবার দেওয়া হয়। আর আরেকটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছি, এখানে যে আমি কাল থেকে আসি না, এখানে কিন্তু ইন্টারনেটের ইস্যু আমার একদমই হয়নি। আমি যেহেতু জিও সিম ইউজ করি, তো মোটামুটি মোবাইলে নেটওয়ার্ক ফুলি দেখলাম, 4G ধরছে, 5G কখনো আসছে কখনো যাচ্ছে। আপনাদের যদি ইন্টারনেটের যদি সমস্যা হয়, তাহলে এখানে হোমস্টের মানে ওয়াইফাই আছে, যার মানে সিগন্যাল মানে খুবই স্ট্রং এবং প্রচণ্ড মানে হাই স্পিড আর কি। তো আমার প্রয়োজন পড়েনি যদিও, কিন্তু আপনাদের বলছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে ওয়াইফাই নিতে পারেন। এর জন্য আলাদা করে কোনো চার্জেস লাগে না, এই প্যাকেজের মধ্যেই সব কিছু ফ্রি। আচ্ছা অর্পণ, তোমার কেমন লাগছে এখানে কাল থেকে যে আছো? খুব সুন্দর, নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরার দারুণ অভিজ্ঞতা। মানে একটু বেশিই দিচ্ছে, তাই তো? একদম। আচ্ছা, এই হচ্ছে এই ভোরের আলো ক্যাম্পের হচ্ছে ওনার, দাদার নামটা একটু বলে দিন। নমস্কার, সবাইকে নমস্কার জানাই। আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা দাদা, এখান থেকে কেউ যদি সাইট সিন করতে যায়, তার জন্য কি এখান থেকে কোনো ব্যবস্থা আছে, কোনো গাড়ির এখান ব্যবস্থা? থেকে বাই রুডের সাইট সিন করা যায় এবং বাই বোটিং এর সাইট সিন করা যায়, দুটো সাইট সিন আছে। বাই রুডের সাইট সিনগুলো করা যায়, সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিই। যেভাবে সাইট সিন করবে সেভাবে তার পেমেন্ট করতে হয়। রুডের বোটিং এর ক্ষেত্রে সেম। আচ্ছা, এখান থেকে সাইট সিন করতে গেলে কি কি আছে দেখার মতো? এখান থেকে বাই রুডে সাইট সিন করতে গেলে দেখতে গেলে আপনি পাবেন কালিস্তান পাবেন, হেনরি পাবেন, বেনিফিস পাবেন, কার্গিল সি বিচ পাবেন, বকখালি পাবেন, ফেজারগঞ্জ পাবেন। এগুলো আপনি পেয়ে যাবেন বাই রুডে সাইট সিন। 7 কিলোমিটারের মধ্যে সব কটায় রয়েছে। আর কেমন কি প্রাইস পড়বে এর জন্য? এগুলো প্রায় পার হেড নাও টোটো বুকিং করতে হয়, 5 জনের প্রতি 500-600 টাকা নেয়। মানে তুমি 5 জন যদি হিসাব করে দেয় তাহলে 100 টাকা করে পার হেড পড়ে যাচ্ছে। চিকেন বারবিকিউ বলেন কি যাই বলেন, সেগুলোর জন্য অর্ডার করলে কীরকম কি প্রাইস নেওয়া হয়? চিকেন বারবিকিউ, ক্যাংলা, ভেটকি সমস্ত রকম নেওয়া হয়। তো সেগুলো বিভিন্ন রেঞ্জের হয়। তবে আমি চিকেন বারবিকিউ সাধারণত আমরা 5 কিলো প্রতি 500 টাকা করে নেওয়া হয়। সমস্ত কিছু আমাদের দুটো ক্যাম্প, একটা ক্যাম্পে 5টা রুম, একটা ক্যাম্পে 7টা রুম, 7-5 12টা রুম। টোটাল অ্যাকোমোডেশন রয়েছে 60 থেকে 65 জন। এখানে 7টা রুম রয়েছে। দুটো ক্যাম্পের কিন্তু আবার আলাদা আলাদা করে প্রাইস রয়েছে। হ্যাঁ, প্রাইসটা একটু বলে দিন, সব থেকে ভালো। হ্যাঁ, দুটো ক্যাম্পের আমাদের 1 নম্বর ক্যাম্প যেখানে 5টা রুম রয়েছে, ওখানে রিভার সাইড থেকে 200 ফুট দূরে আমাদের এই ক্যাম্পটা রিভার সাইডের করে রয়েছে। আর একটা রয়েছে রিভার সাইড থেকে 200 ফুট দূরে। 200 ফুট দূরে এটা রয়েছে, ওটা 1050 টাকা পার হেড পার ডে। আর এটা হচ্ছে 1150 টাকা পার হেড পার ডে, সবই ফুটিং, লজিং এবং বোটিং নিয়ে। মানে আমরা যেখানে আছি না, এটা হচ্ছে 1150 টাকার প্যাকেজ, যার মধ্যে কালকে বোটিং করলাম, তার সাথে এই যে খাওয়া দাওয়া, না সমস্ত কিছু মানে স্টে, তার সাথে খাওয়া ঘোরা সমস্ত কিছু নিয়ে 1150 টাকা, মানে যেটা অন্যান্য ক্যাম্পে মানে দেওয়া হয় না। আচ্ছা দাদা, আমার একটা প্রশ্ন আছে, মানে এত কম প্রাইসে মানে কীভাবে মেনটেন করছেন এত কিছু? কম প্রাইসে মেনটেন্স করার একটাই উদ্দেশ্য যে আমরা যে স্টাফ রয়েছে না, সবাই কিন্তু আমাদেরই কলিগ।
সবাই আচ্ছা। মেনটেন্স করি, এই জন্য আমাদের কোনো বাইরে কাউকে কিছু পেমেন্ট করতে হয় না, সেই ক্ষেত্রে সুবিধা হয়েছে আমাদের এইভাবে করা। এই যে হচ্ছে আমরা বোটিং করলাম কালকে, এর জন্য আলাদা করে আগে থেকে জানিয়ে রাখতে হয়, আর তার জন্য আলাদা একটা প্রাইস থাকে। তো সেই ক্ষেত্রে মানে কম লোক থাকলে সেখানে বেশি পড়ে, আর তাছাড়া যদি 5 জন থাকে না ম্যাক্সিমাম, তাহলে 100 টাকা করে নেওয়া হয়। তো এখানে সেই প্যাকেজের মধ্যে সেই জিনিসটা একদম পুরো ফ্রি করে দেওয়া হয়েছে, আর খুবই একটা ভালো অপশন। আপনাদেরকে বলবো একদিন ঘুরে যান, খুব একটা সুন্দর জায়গা, চারিদিকে গ্রাম বাংলা, তার সাথে এরকম সমুদ্র সৈকত পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা যদি স্টেশনে যদি যেতে যান, তাহলে তার জন্য দাদা এখান থেকে অটোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অটো, কিংবা টোটো? প্রাইভেট কার, অটো, টোটো সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আমি যেভাবে অ্যারেঞ্জ করতে বলবেন সেভাবে আমরা অ্যারেঞ্জ করব। প্রাইসটা কেমন পড়ে, মানে নামখানা থেকে এখানে আসতে যে প্রাইসটা এখান পড়ে? থেকে নামখানা থেকে 5 জন করে নিয়ে যাবে, ওরা 250 থেকে 300 টাকা নেয়। প্রাইভেট কার হলে 400 টাকা নেবে, এবং এসি টেসি যেভাবে নেবে সেভাবে তার রেঞ্জ আছে। তার সঙ্গে বলে দিই কন্ট্যাক্ট নম্বরটা, যেটা যদি আপনাদের কোনো সমস্যা থাকে, মানে আপনাদের যদি এই সময় থেকে ইনকোয়ারি থাকে দুটো ক্যাম্পের বিষয়ে, 9733960850 এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। এছাড়া ডেসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে, সেগুলোতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিসপ্লেতে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাছাড়া ডেসক্রিপশন চেক আউট করবেন, ওখানে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। এই 24 ঘন্টার জন্য আমার সব কাজ কমপ্লিট। ঘোরা হলো, এনজয় করা হলো, স্টে করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু জিনিস এক্সপিরিয়েন্স করলাম, নতুন কিছু। যেহেতু এটা হচ্ছে নতুন একটা গ্রাম আমার কাছে, প্রথমবার এখানে এসেছিলাম, তো খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে এরপর আবার কোনো নতুন জায়গায়, নতুন কোনো পর্বে। আর হ্যাঁ, আমি এখান থেকে যে নামখানাতে ফিরে যাচ্ছি, তার জন্য টোটোর ব্যবস্থা দাদাকে বলে দিয়েছিলাম, এখান থেকেই ব্যবস্থা করিয়ে দিয়েছে। সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের টোটো। তাহলে চলুন, আমি চললাম আমার বাড়ি। সবাই ভালো থাকবেন।